নমস্কার। আজ আমরা একটা দারুণ গল্প শুনব, একটা আশ্চর্য সফরের গল্প। চলুন আজ আমরা একসাথে খুঁজে দেখি কি করে মোহনদাস নামের এক সাধারণ ছেলে হয়ে উঠলেন মহাত্মা, মানে সেই মহান আত্মা যার দেখানো পথে হেঁটেছে কোটি কোটি মানুষ। কিন্তু একটা প্রশ্ন কি মনে আসে না, যাকে আমরা জাতির জনক বলে জানি, তিনি কি সবসময় এত মহান ছিলেন? মানে জন্ম থেকেই কি তিনি একদম পারফেক্ট ছিলেন, নাকি তার মধ্যেও ভয় ছিল, দুর্বলতা ছিল? আমাদের সবার মতোই কি তিনিও ভুল করতেন? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। চলুন তার জীবনের গল্পটা একটু কাছ থেকে দেখি। উত্তরটা সেখানেই লুকিয়ে আছে। তো এই মহাত্মা আসলে কে ছিলেন তাকে জানতে হলে আগে তো মানুষটাকে জানতে হবে, তাই না? চলুন সেখান থেকেই শুরু করা যাক। সময়টা ছিল 1869 সাল। পোরবন্দরের এক পরিবারে জন্ম হলো এক শিশুর। আর সেই পরিবারটা ছিল এমন, যেখানে সততা আর বিশ্বাস এগুলো শুধু বলার কথা ছিল না, সবাই মেনে চলত। ওর বাবা করমচাঁদ গান্ধী ছিলেন একজন বড় সরকারি কর্মকর্তা, আর খুব সৎ হিসেবে তার নাম ডাক ছিল। আর মা পুতলিবাই ছিলেন ভীষণ ধার্মিক একজন মহিলা। আর মায়ের এই ভক্তি আর বিশ্বাসই কিন্তু ছোট্ট মোহনদাসের মনে গেঁথে গিয়েছিল সারা জীবনের জন্য। আচ্ছা, একটা মজার কথা বলি। এই যে আমরা তাকে মহাত্মা বলি, এই নামটা কিন্তু তিনি নিজেকে দেননি। এটা ছিল একটা উপহারের মতো। ১৯১৫ সালে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তিনিই তাকে এই নামে প্রথম ডেকেছিলেন, মহাত্মা, সংস্কৃতে যার মানে হল মহান আত্মা। কিন্তু মহাত্মা তো তিনি অনেক পরে হয়েছিলেন। তার আগে তিনি ছিলেন আর ৫টা সাধারণ ছেলের মতোই একজন মোহনদাস। তার জীবনেও স্কুল ছিল, একটু আধুর দুষ্টুমি ছিল, আর ছিল কিছু শিক্ষা যা সারা জীবনের জন্য থেকে গিয়েছিল। এই যে ছবিটা দেখছেন, ১৭ বছরের মোহনদাস। পড়াশোনায় কিন্তু তিনি ফার্স্ট বয় ছিলেন না। সত্যি বলতে কি, বেশ সাধারণ একজন ছাত্র ছিলেন। কিন্তু একটা জিনিস তার মধ্যে ছিল, যা আর সবার থেকে তাকে আলাদা করে দিত। আর সেটাই পরে তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কি সেটা? তার সততা, মানে সত্যি কথা বলার সাহস। একটা ঘটনা বলি। ভাবুন তো একবার, স্কুলের পরীক্ষা চলছে, আর শিক্ষক নিজেই ইশারা করে আপনাকে পাশের জনের খাতা থেকে টুকতে বলছেন। কি করবেন? বেশিরভাগই হয়তো সুযোগটা নিয়ে নিত, তাই না? কিন্তু ছোট্ট মোহনদাস তা করেননি। এটা ছিল তার সত্যতার প্রথম বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। ওই দিনই হয়তো ঠিক হয়ে গিয়েছিল যে জীবনে যাই হোক, তিনি কখনো সত্যের পথ ছাড়বেন না। তবে তার মানে এই নয় যে তিনি ছোটবেলায় কোনো ভুলই করেননি। আরে বিলকুল করতেন। কিশোর বয়সে বন্ধুদের পাল্লায় পড়ে লুকিয়ে মাংস খেয়েছেন, এমনকি সিগারেট খাওয়ার জন্য বাড়ি থেকে টাকাও চুরি করেছেন। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? ভুলটা করা নয়, ভুলটা স্বীকার করার সাহস। তিনি একটা চিঠি লিখে বাবাকে সব জানিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন বাবা হয়তো খুব বকবেন, কিন্তু বাবা বকলেন না, শুধু তার চোখ দিয়ে জল পড়ছিল। বাবার ওই চোখের জল দেখেই মোহনদাস জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছিলেন, অহিংসার শিক্ষা। এরপর যখন তার বয়স ১৮, তিনি আইন পড়ার জন্য জাহাজে চড়ে বসলেন, চললেন ইংল্যান্ড। কিন্তু দেশ ছাড়ার আগে মাকে ৩টে কথা দিয়ে গিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো মাংস খাবেন না, মদ ছোবেন না, আর কোনো খারাপ সঙ্গে জড়াবেন না। এই প্রতিজ্ঞা রাখাটা যে কতটা কঠিন হবে তা তিনি তখন ভাবতেও পারেননি। এরপর তার জীবনে একটা নতুন মোড় আসে। এমন একটা জায়গায় তিনি গিয়ে পৌঁছন যা তাকে পুরোপুরি বদলে দেয়। বলা যায়, দক্ষিণ আফ্রিকাতেই আইনজীবী মোহনদাসের মৃত্যু হয়, আর জন্ম হয় এক নতুন গান্ধীর। গিয়েছিলেন তো মাত্র ১ বছরের জন্য একটা মামলার কাজে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তা তাকে নাড়িয়ে দিল। ভারতীয়দের উপর কি ভীষণ অন্যায়, কি অপমান! তিনি এসব দেখে চুপ করে থাকতে পারলেন না। আর সেই ১ বছরের কাজটা কখন যে ২১ বছরের লড়াইয়ে পরিণত হল, টেরই পাওয়া গেল না। একটা রাতের কথা বলতেই হবে। পিটারমারিটসবার্গ স্টেশনে কনকনে ঠান্ডা। ফার্স্ট ক্লাসে টিকিট কেটে ট্রেনে উঠেছেন, কিন্তু গায়ের রংটা সাদা নয় বলে তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো। ভাবা যায়? ওই ঠান্ডা অন্ধকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে তিনি একটা সিদ্ধান্ত নিলেন। ঠিক করলেন এই অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়বেন, আর কখনো কোনো পরিস্থিতিতেই অন্যায়ের সামনে মাথা নোয়াবেন না। আর ওই অপমানের মধ্যে দিয়ে জন্ম নিল তার সবচেয়ে বড় হাতিয়ারের। তবে সেটা কোনো বন্দুক বা তলোয়ার ছিল না। সেই হাতিয়ারের নাম সত্যাগ্রহ, মানে সত্যের জন্য আগ্রহ বা সত্যের শক্তি। এটা ছিল লড়াই করার একটা একেবারে নতুন রাস্তা, যেখানে মারামারি, হিংসা নেই, আছে শুধু সত্যি আর শান্তির পথে আইন অমান্য করা। উদ্দেশ্য, যে অত্যাচার করছে তার বিবেককে জাগিয়ে তোলা। তারপর ১৯১৫ সালে তিনি দেশে ফিরলেন।
কিন্তু এবার আর তিনি সেই আগের লাজুক সাধারণ আইনজীবী মোহনদাস নন, তিনি ফিরলেন একজন পোড় খাওয়ার নেতা হিসেবে, যার হাতে আছে সত্যাগ্রহের মতো এক শক্তিশালী অস্ত্র। এবার তিনি তৈরি নিজের দেশের স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য। ভারতে ফিরে তিনি একের পর এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, চম্পারণে গরিব চাষিদের পাশে দাঁড়ালেন, তাদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়লেন, তারপর ডাক দিলেন অসহযোগ আন্দোলনের, দেশের মানুষকে বললেন ব্রিটিশদের বানানো জিনিস ব্যবহার না করতে। এরপর এলো সেই বিখ্যাত লবণ সত্যাগ্রহ, যেখানে এক মুঠো নুন তুলে নিয়ে তিনি এত বড় ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। আর সবশেষে ডাক দিলেন ভারত ছাড়ো, মানে এবার ইংরেজদের ভারত ছেড়ে যেতেই হবে। এই লবণ পদযাত্রা বা ডান্ডি মার্চ, এটা ছিল সত্যাগ্রহের একটা দারুণ উদাহরণ। ভাবুন তো, নুন এমন একটা সাধারণ জিনিস যা সবার লাগে, ব্রিটিশরা তার ওপরেও ট্যাক্স বসিয়েছিল। গান্ধীজি এর বিরুদ্ধেই প্রতিবাদ করলেন, পায়ে হেঁটে প্রায় 240 মাইল পথ পেরিয়ে ডান্ডির সমুদ্রের ধারে পৌঁছলেন আর নিজের হাতে নুন তৈরি করে আইন ভাঙলেন। এই ছোট্ট একটা কাজ সারা দেশকে এক করে দিল আর গোটা বিশ্বকে দেখিয়ে দিল যে সাধারণ মানুষের একতার কাছে বড় বড় সাম্রাজ্যও তুচ্ছ। কিন্তু এত শক্তি পেতেন কোথা থেকে তিনি? কি ছিল তার বিশ্বাস? দশকের পর দশক ধরে এই যে লড়াই, এর পেছনে কোন ভাবনাটা কাজ করছিল? চলুন এবার তার দর্শনের গভীরে ঢোকা যাক। এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী ভাবনা, যা শুধু ভারতকে স্বাধীনতা দেয়নি, সারা পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছিল। গান্ধীজির কাছে বিষয়টা ছিল খুব পরিষ্কার। তিনি বলতেন, হিংসা বা মারামারি এটা হলো পশুদের ধর্ম, মানুষের ধর্ম হলো অহিংসা, মানে ভালোবাসা, দয়া, ক্ষমা, এই গুণগুলোই তো আমাদের মানুষ বানায়, তাই না? তার পুরো জীবনটাই দাঁড়িয়েছিল মূলত 4টে নীতির উপর। 1. সত্য, মানে সবসময় সত্যি কথা বলা আর সত্যের পথে চলা। 2. অহিংসা, মানে কোনো রকম হিংসা না করা। 3. সর্বোদয়, মানে শুধু নিজের নয় সবার ভালো চাওয়া। আর 4 নম্বর হল সত্যাগ্রহ, মানে সত্যের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। আর তার এই ভাবনাগুলো কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেনি, এগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, পৃথিবীর কোনায় কোনায় যত মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, তারা সবাই গান্ধীজির দেখানো এই অহিংসার পথ থেকেই প্রেরণা পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হল 1948 সালের 30 জানুয়ারি এক আত্মায়ীর গুলিতে তার জীবন শেষ হয়ে যায়। শোনা যায় তার শেষ কথা ছিল, হে রাম। তো মোহনদাস থেকে মহাত্মা হয়ে ওঠার এই গল্পটা শেষে আমাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, শুধুমাত্র সত্যি আর ভালোবাসা দিয়ে কি এই পৃথিবীকে একটুও ভালো করা যায়? গান্ধীজি জীবন বলে, হ্যাঁ যায়। বাকিটা আমাদের নিজেদের ভেবে দেখার পালা।